ভোট প্রচার সেটা দেখা যাচ্ছে, দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাই। আর অন্যদিকে আমরা দেখলাম যে টিকিট নিয়ে এবার বিজেপিতে বেসুরো রুদ্রনীল ঘোষ। দলের প্রায় অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্রনীল। তিনি এই মুহূর্তে রয়েছেন, রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। টিভি9 বাংলা আপনাকে স্বাগত। আমি আপনার সঙ্গে তনিষ্ঠা রয়েছে, আমার সঙ্গে রয়েছে দীপ। প্রথমে আপনাদেরকে জানতে চাইবো যে এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া কারণ কি? প্রথমত হচ্ছে যে এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ বিজেপির অফিসিয়াল নয়। বেশ কিছু মানুষের তাদের ইচ্ছা বা ভালোবাসায় যারা পাড়ার কর্মী রয়েছেন বা মণ্ডলের কর্মী রয়েছেন, যেহেতু আমার জীবিকার জন্য, আমার কাজের জন্য অভিনয় জগতে প্রচুর মানুষ পছন্দ করেন, বা আমার ক্রমাগত লড়াইয়ে থাকা, ময়দান ছেড়ে না যাওয়া, জীবন জীবিকা তৃণমূল নষ্ট করে দেওয়ার পরেও যেভাবে মাঠে থেকে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় আমার বক্তব্য দেখেন, সেই ভালোবাসার জায়গা থেকেই তারা বিভিন্ন গ্রুপে আমাকে জড়িয়ে নিয়েছিলেন। কিন্তু সেই গ্রুপগুলোতে আমার দলের প্রয়োজনীয় যে 4-5টি গ্রুপ, যেগুলো দলীয় তথ্য বা নির্দেশ আদান প্রদান করবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ফটো বা নির্দেশ যেগুলো আসে, সেগুলোই কিন্তু ঘুরে ফিরে আবার এই 67টা গ্রুপে আবার পাঠানো হতো। তো ফলত মোবাইলে এতগুলো গ্রুপের মাঝখানে প্রয়োজনীয় গ্রুপের যে মেসেজ, সেগুলো অবশ্যই বিভ্রান্তির মধ্যে পড়তে হতো আমাকে। রুদ্রদা, একদম লোকসভা ভোট যখন শিওরে, আমি বুঝতে পারছি আপনার কথা, লোকসভা ভোট যখন শিওরে, এবং আপনি নিজেও একাধিকবার বলেছেন যে আপনি যেভাবে অ্যাক্টিভলি বিজেপিটা করছেন, এতদিন ধরে এত লড়াই করছেন, এত সংগ্রাম করছেন, লোকসভার টিকিট আপনিও এক্সপেক্ট করেছিলেন। মাত্র 4 আসনের প্রার্থী দেওয়া এখনো বাকি রয়েছে, মোটামুটি বাকি সব আসনে বিজেপির প্রার্থী দেওয়া ঘোষণা হয়ে গেছে। কোথাও একটা টিকিট না পাওয়া আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ছেড়ে দেওয়া একটু বেশি কাকতালি হয়ে যাচ্ছে না রুদ্রদা? দেখুন, কাকতালি হলে তো আমার কিছু করার নেই। এর আগে আরো 25টা গ্রুপ আমি ছেড়েছি, 25। এবার মানুষ আমাকে ভালোবাসেন বলে তারা যদি সব গ্রুপে নিয়ে নেন, আমার এগুলো তো একটা বিজেপির অফিসিয়াল গ্রুপ নয়। যেগুলো অফিসিয়াল গ্রুপ রয়েছে, অফিসিয়াল গ্রুপ ছাড়াও আরও বেশ কিছু প্রয়োজনীয় গ্রুপ আছে, যেগুলোর মধ্যে দিয়ে আমাকে ভবিষ্যতের কাজ এবং বিজেপির যে পরিকল্পনা, সেগুলো আমায় সার্কুলেট করতে হয়, সেই গ্রুপে থাকতে হয়, সেগুলো তো অবশ্যই রয়েছি। এবার যদি প্রার্থী তালিকার ক্ষেত্রে বলেন, আমি বলবো যে হ্যাঁ, একটু মন খারাপ তো আমার হয়েছে। আমি অভিমানী, বিক্ষুব্ধ এমনটা নয়, একদমই নয়। কারণ আমাকে প্রার্থী হতে ভারতীয় জনতা পার্টি তো শিখিয়েছে, তারাই তো পরিষ্কার আমাকে এই জায়গায় এনেছেন। ভবানীপুরে আমার হাওড়ার শিবপুরের জায়গা থেকে তারা তুলে নিয়ে এসে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, তৃণমূলের মতো গড়ের মতো এলাকায় ফেলেছেন। ইলেকশন চলাকালীন আমি 3-4 বার আক্রান্ত হয়েছি, ইলেকশনের পরেও জমিতে পড়েছিলাম এবং আমার জীবন জীবিকা নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরে আমার আন্দোলন, আমার প্রতিবাদ আরও সোচ্চার হয়েছে, আপনারা সবাই জানেন এবং দেখেওছেন। দেখুন, লোকসভার প্রার্থী হতে গেলে খুব স্বাভাবিক কারণেই যে পরিচিতির দরকারটা হয় 7টা বিধানসভাতে, বা ধরুন যে লড়াইয়ের ময়দানে থাকবার যে অভিজ্ঞতার বা প্রমাণের জায়গা দরকার হয়, যেটা দল অবশ্যই চায়, তো তার নিরিখেই তো প্রার্থী নির্বাচন করা হয়। এবং যাদের নির্বাচন করা হয়েছে খুব গুরুত্বপূর্ণভাবে তারা সঠিক এবং যোগ্য। কিন্তু সেখানে আমি বা আমার মতো লোকজন কেন নেই, এটা ভেবে যদি একটু মন খারাপ হয়, তাতে অসুবিধে কোথায় রইল? কিন্তু আপনার তো এত তাড়াতাড়ি, মানে আমি যেটা আপনাকে থামালাম একবার, আপনার তো এত তাড়াতাড়ি অভিমান করার বা হতাশ হওয়ারও কারণ ছিল না বলেই মনে হয়। কারণ এখনো তো ডায়মন্ড হারবার, যেটা প্রেস্টিজ ফাইট এবছর বিজেপির কাছে কার্যত এই লোকসভা ভোটে অন্তত, সেখানেও তো আপনাকে আপনার নাম সেখানেও তো আসছে। অভিমান তো কোথায়? ডায়মন্ড হারবারে, সেখানেও তো প্রার্থী তালিকা হওয়ার দৌড়ে যারা রয়েছেন তাদের মধ্যে তো আপনার নামও ভেসে আছে এখনো। দেখুন, আপনারা বসে জানতে পারেন যে আসছেন, কিন্তু আমি ব্যক্তি হিসেবে তো জানতে পারছি না। আমি তো দলের একজন গুরুত্বপূর্ণ কর্মী, তাই না? তো আমারও তো সেগুলো জানার দরকার রয়েছে। নেতৃত্ব সেগুলো তো আমার সঙ্গে আলোচনা করার দরকার রয়েছে যদি এমনটা হয়। আবার বলছি, যারা প্রার্থী হয়েছেন বা হবেন তারা ডেফিনেটলি যোগ্য, দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি লড়াইয়ের ময়দানে ছিলাম, আছি, থাকবো, এবং এই বিজেপির হয়ে কাজ করতে করতে এই ভোটে হয়তো আমার অন্য দায়িত্ব দেওয়া হবে, আমি সেই দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে
অবশ্যই বোঝবার চেষ্টা করব। রুদ্রনীল বাবু, আমি যে তনিষ্ঠা এই কথা বলছি 42 আপনার জন সঙ্গে, একবার একটু থামাতে আপনাকে বাধ্য হচ্ছি। একটা প্রশ্ন রয়েছে আমার, সেটা হচ্ছে যে এই যে আপনার একটা আশা ছিল যে আপনি প্রার্থী হতে চেয়েছেন বা প্রার্থী হতে পারেন, এই যে একটা আশা ছিল, যদি আপনাকে প্রার্থী না করা হয়, এখনো যদিও 4টে আসন ফাঁকা রয়েছে, যদি আপনাকে প্রার্থী নাও করা হয়, সেক্ষেত্রে কি আপনি দলের উচ্চ স্তরে যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন বা আলোচনা করবেন? দেখুন, আমার মিনিমাম পরিচিত যতটুকু রয়েছে তা দিয়ে বোধহয় সবাই সব খবর হয়তো রাখেন, বা তাদের কাছে নিশ্চয়ই যে কোনো খবর যাবে। আমি দলের পক্ষে ছিলাম, আছি, থাকবো। দেখুন, 4টে বছর আমার কেরিয়ারে নষ্ট করেছে তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করতে গিয়ে। 200 কর্মীর প্রাণ আমাদের গেছে। আমার প্রাণ যায়নি, আমি আহত হয়েছি। অনুধাবন করব যে আমাকে প্রার্থী হতে গেলে লোকসভায় আর কোন কোন যোগ্যতায় আমার অপূর্ণতা রয়েছে, সেটা আমি পূরণ করব কি করে। রুদ্রদা, খুব পরিষ্কার করে সোজাসুজি একটা প্রশ্ন আপনাকে করছি। ডায়মন্ড হারবারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি আপনাকে টিকিট দেয়, আপনি কি লড়তে প্রস্তুত? দেখুন, 4টে জায়গা এখনো বাকি রয়েছে। তার মধ্যে ডায়মন্ড হারবার অবশ্যই উল্লেখযোগ্য, কারণ ওখানে সব থেকে বেশি তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাঙল দিয়ে ক্রিমিনাল চাষ অনেক বেশি করেছেন, যে কারণে দীর্ঘদিন আপনারা মিডিয়ারা যেভাবে নির্বাচন হয় সেইটাও কভার করতে আপনারা ঢুকতে পারেননি, এবং বহু জায়গাতে ভোটার ভোটও দিতে পারেনি। দল যদি বলে অবশ্যই সেখানে প্রার্থী হব, আমি কেন, যে কোনো কেউই হবেন দল নির্দেশ দিলে। দাদা, একটা প্রশ্ন আবার আপনাকে করতে বাধ্য হচ্ছি। ধরুন, অন্যান্য দল থেকে, আমি খুব স্পেসিফিক করে বলি তৃণমূল থেকেই, যারা বিজেপিতে এই লোকসভা ভোটের আগে আগে যোগ দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই টিকিট পেয়ে গেছেন। আপনি দীর্ঘদিন ধরে বিজেপিটা করছেন, অনেক এমন সমাবেশ রয়েছে যেখানে আপনি একা কার্যত আর 10-15 জনকে নিয়েও জমায়েত করেছেন এবং কর্মসূচি পালন করেছেন। এইরকম একজন কর্মী হওয়ার সুবাদে টিকিট না পাওয়াটা লোকসভা ভোটের কাছে, এটা কি একটু বাড়তি অভিমানের জায়গা আপনার কাছে? বাড়তি না, আমি আবার বলছি বাড়তি না। দেখুন, দলীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তারা প্রাইমারিলি নির্বাচন অবশ্যই করেন এবং তারপর যেহেতু কেন্দ্রীয় দল সেখানে পাঠান, এবার সেখানে গিয়ে আলোচনা হয়, হ্যাঁ না সেখানেই ঠিক হয়। কিন্তু আমি আমার দিক থেকে একজন কর্মী হিসেবে আমি কখনো নিজেকে নেতা মনে করি না। নেতা হতে গেলে আরও অনেক যোগ্য হয়ে উঠতে হয়, অনেক মানুষের ভরসার মানুষ হয়ে উঠতে হয়। এখনো পর্যন্ত প্রার্থী হতে গেলে যারাই এসেছেন তারা যোগ্য, দল তাদের দিয়েছে। যেখান থেকেই প্রার্থী হয়েছেন, এখনো যে 38 জন হয়েছেন, তারা প্রত্যেকেই বিভিন্ন কারণে যোগ্য। এখনো 4টে সিটের প্রার্থী ঘোষণা বাকি। যদি 4টে সিটের মধ্যে দল আমাকে দেয়, মন খারাপ কমবে, আর যদি না দেয় তো তাহলে আবার কেন 42 জন কিভাবে প্রার্থী হলেন, সেই যোগ্যতায় আমি কি করে একদিন পৌঁছবো, সেটা আমায় তাঁদের দেখে শিখতে হবে। কিন্তু অবশ্যই সেটা দলের মধ্যে থেকে দলের জন্য লড়াই করে, দরকার হলে আবার যদি রক্তাক্ত হতে হয় দলের জন্য হব। রুদ্রনীলদা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমি খুব পরিষ্কার করে আবারও বলছি, তাপস রায়, অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে এলেন, লোকসভার টিকিট পেলেন, ভোটে দাঁড়াচ্ছেন। আপনি দীর্ঘদিন ধরে বিজেপিটা করছেন, টিকিট পেলেন না, এটা আপনার কাছে একটু বাড়তি খারাপ লাগার জায়গা, এবং এর বিরুদ্ধে আপনি কি অন্য কোনো পদক্ষেপ করার কথা ভাবছেন? আমি খুব পরিষ্কার করে জানতে চাইছি আপনার কাছে। হ্যাঁ, পদক্ষেপ তো ডেফিনেটলি করার কথা ভাবছি। পদক্ষেপটা হচ্ছে আরো বেশি করে আমায় কাজ করতে হবে বিজেপির হয়ে, এই তৃণমূলের লুটতরাজের বিরুদ্ধে আরো বেশি করে প্রতিবাদী হতে হবে। এটা আমার দলের প্রতি দায়িত্ব। মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত প্রান্তিক মানুষের জন্য ধর্ম, দল, মত, পেশা নির্বিশেষে যে আন্দোলনের জোয়ার বিশ্বাস মোদীজি সবকটা কর্মীর মধ্যে তৈরি করেছেন, সেটা ছড়াবার জন্য আমার মতো জনপ্রিয় মুখকে দল যেখানে আরো বেশি করে ব্যবহার করবে, আরো তীব্র প্রতিবাদ করব এই লুটতরাজের বিরুদ্ধে। আর আবার বলছি, অর্জুন বাবু হোক, তাপস বাবু হোক, যারা এসেছেন তাদের বহুদিনের রাজনৈতিক অভিজ্ঞতার মানুষ তারা, তাই তাদের প্রতি আমার অকুণ্ঠ সম্মান রইল। দল যে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেটা ঠিক, কিন্তু আমার খামতি কোথায়
সেটাও খুঁজে বার করাটা আমার গণতান্ত্রিক অধিকার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ফের ইডির তলব। সেই খবরে আমাদের নজর রাখতে হবে। কাল মন্ত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয় নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব, কিন্তু তাকে কেন এই তলব করা হলো সমস্তটা জানাবেন আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে গত সপ্তাহে প্রায় 17 ঘন্টা তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখান থেকে প্রচুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি এবং নগদ 41 লক্ষ টাকা পেয়েছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। এবং সেই সূত্র ধরেই আগামীকাল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বা তার কোনো রিপ্রেজেন্টেটিভকে ডেকে পাঠানো হয়েছে, তাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছে তদন্তকারী আধিকারিকের সামনে। মূলত গত 5 বছরের আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিটেল থেকে শুরু করে ব্যাংক ডিটেল এবং আরও বেশ কিছু নথি তাদের কাছে চেয়ে পাঠানো হয়েছে। এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে মন্ত্রী হয়তো কোনো রিপ্রেজেন্টেটিভকে পাঠাবেন, মন্ত্রী নিজে আসবেন কিনা বা কাগজ নথি পাঠাবেন কিনা এখনো পর্যন্ত তিনি কিন্তু সেই রকম কোনো যোগাযোগ ইডি আধিকারিকদের সঙ্গে করেননি। বেশ, ধন্যবাদ সিজার।